বাংলাদেশ তো বিতর্কের দেশ, উদ্ভট উদ্ভট থিওরির দেশ। বাংলাদেশের সবাই রাষ্ট্রবিজ্ঞানী, আন্তর্জাতিক সম্পর্কের এক একজন পণ্ডিত, সবাই অর্থনীতিবিদ, সবাই ইসলামী স্কলার। কেউ কারে নাহি পারে সমানে সমান। যাদের কিছুই করার থাকে না তারা হয় সাংবাদিক হন, নইলে রাজনীতিবিদ হন। সেই জন্য তো বাংলাদেশে প্রায় 100-র উপর রাজনৈতিক দল। সুতরাং বাংলাদেশে এখন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা পৃথিবীর 85টা দেশে আছে, সে ধরনের একটা নির্বাচনের দাবি করছেন কিছু অর্বাচীন, অপরিপক্ক এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে, না জেনে তারা লাফাচ্ছেন। এটাকে বলা হয় ঘোড়া রোগ। বাংলাদেশের অনেকগুলো দল, অধিকাংশ দল, তাদের ভেতরে আছেন জামাতে ইসলামী, চরমোনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবি পার্টি, তারপরে গণ অধিকার পরিষদ এনসিপি, আবার কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, হেফাজতে ইসলাম। এই ধরনের অধিকাংশ দল এটা দাবি করেছেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সম্পন্ন পার্লামেন্ট চাই। এদের ভেতরে কমপক্ষে 2-3টা দল, জামাতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও হেফাজতে ইসলাম, তারা কোন গণতন্ত্রেই বিশ্বাস করেন না, পিরিয়ড। জামাতে ইসলামী গণতন্ত্রে বিশ্বাস করে না, তার প্রমাণ দুটো। একটা হচ্ছে মৌলানা মওদুদী যখন পাকিস্তানের কুখ্যাত মিলিটারি ডিক্টেটর জিয়াউল হকের অন্ধ সমর্থক হয়ে গেলেন এবং প্রচুর জামাতে ইসলামীর লোক জিয়াউল হকের সরকারে যোগদান করলো, যেটা প্রতীয়মান হয়েছে যে জিয়াউল হক স্বয়ং নিজেও জামাতে ইসলামীর সমর্থক ছিলেন। এবং সেখানে জিয়াউল হক নিজেই বলেছিলেন ইসলামে কোনো রাজনৈতিক দলের কোনো অবকাশ নেই। আর আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, জামাতে ইসলামী যে আদৌ কোনো গণতান্ত্রিক দল নয় তার প্রমাণ হচ্ছে মৌলানা আব্বাস আলী খান, যিনি বাংলাদেশে জামাতে ইসলামীর বহুদিন অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন। মানে তিনি গোলাম আজম সাহেব তখন পাকিস্তানে, উনি আসেন নাই এবং যতদিন আসেন নাই তার শূন্য স্থানে একজন অ্যাক্টিং প্রধান হিসাবে উনি কার্য নির্বাহ করেছেন। আব্বাস আলী খানের সঙ্গে আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমার বই লেখার ব্যাপারে, বাংলাদেশের ইসলামের উপরে কাজ করার জন্য। জামাত ইসলামের একজনের মাধ্যমে আমি তার কাছে গিয়েছিলাম। এক পর্যায়ে উনার একটা কার্ড দিলেন আমাকে, ভিজিটিং কার্ড। সেই কার্ডে ওনার পরিচয় জামাত ইসলামের অস্থায়ী প্রধান, এবং সেখানে লেখা আছে সাবেক মন্ত্রী। সাবেক মন্ত্রী মানে কি বুঝতে পারছেন? এই আব্বাস আলী খান 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী নিয়ন্ত্রিত পূর্ব পাকিস্তানে জেনারেল ইয়াহিয়া খানের দোসর এই যে রাও ফরমান আলী খান, টিক্কা খান, এরা মিলে একটা নির্বাচন করেছিল। নির্বাচনের প্রহসন করে আওয়ামী লীগেরদেরকে দেশে তারা আসেনি, তাদের সমস্ত আসন শূন্য ঘোষণা করে তারা নির্বাচন একটা করলো। এরা সবাই বিনা নির্বাচনে, হাসিনা নির্বাচনের মতো, তারা সব বিজয়ী হয়ে গেলেন এবং তাদের ভেতর থেকে অনেককে মন্ত্রী বানানো হলো। এই যে জামাতের অ্যাক্টিং আমির আব্বাস আলী খানও একজন মন্ত্রী ছিলেন 3-4 মাসের জন্য এই রাও ফরমান আলী খানের ফরমাইশি সরকারে। এবং 71 সালে মুক্তিযুদ্ধের সময় কিন্তু তার গাড়িতে একটা বোমা হামলা হয়েছিল এবং আব্বাস আলী খান বেঁচে যান। কিন্তু কার্ড দেখে আমি অবাক হয়ে গেলাম, লেখা আছে সাবেক মন্ত্রী। তিনি তো আগে পরে আর কোনদিন মন্ত্রী ছিলেন না, কিন্তু 71 সালে রাও ফরমান আলী তাকে মন্ত্রী বানিয়েছিলেন, সেটা উনি ভুলতে পারেন নাই। কতটা গণতান্ত্রিক হলে আব্বাস আলী খান এটা করেন। আব্বাস আলী খানকে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর, ভোট যখন হয় নির্বাচনে তো 8-7% বেশি ভোট পাই না,
তাহলে জামাত ইসলামী ক্ষমতায় যাবে কি করে? আব্বাস আলী খান আমাকে বলেছিলেন, আপনি কি মনে করেন আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব? আমরা অন্য পন্থায় ক্ষমতায় যাব। যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে আমি বলছি, এই লাইনটা আপনারা একটু মনে রাখেন, কাজে আসবে। আমি কি বলতে চাইছি সেখানে কাজে আসবে। আব্বাস আলী খান আমাকে বলেছিলেন, আমি রিপিট করছি, আমি জিজ্ঞেস করেছিলাম যে হুজুর, মানে জামাত ইসলামী তো 5 থেকে 7% ভোট পায়, তা আমরা ক্ষমতায় যাব কি করে? আব্বাস আলী খান আমাকে বলেছিলেন, ডক্টর হাসমি, আমরা কি নির্বাচন করে ক্ষমতায় যাব? আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব না, আমরা অন্য পদ্ধতিতে ক্ষমতায় যাব। সে অন্য পদ্ধতি হচ্ছে একটা সামরিক অভ্যুত্থান বা জনগণের অভ্যুত্থান দিয়ে তারা ক্ষমতায় যাবেন। এবং ক্ষমতায় যাবার পরে জিয়াউল হক যেমন পাকিস্তানে গণতন্ত্রের লেশ মাত্র রাখেন নাই মৌলানা মওদুদির সহচর্যে, মৌলানা মওদুদির সমর্থনে, ঠিক বাংলাদেশেও যদি জামাত ইসলামী কোনোদিন ক্ষমতায় যায়, তারা অন্য পথে যাবে এবং কোনোদিনও গণতন্ত্রের দিকে তারা যাবে না। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই পীর সাহেবকে আমি জিজ্ঞেস করি, আপনারা তো হাসিনার আমলে হাসিনার দালালি করেছেন, আপনাদের এক নেতা হাসিনা কত ভালো, ইসলামিক মাইন্ডেড, এ ধরনের কথাবার্তা শুনেছি। আপনারা তো কোনো গণতন্ত্রে বিশ্বাস করেন না। এখন যে গণতন্ত্র বাংলাদেশে ছিল বা আছে, যেটা ব্রিটেনে আছে, ফার্স্ট পাস দ্য পোস্ট, মানে কেউ 40%, 30%, 35% ভোট পেয়ে সরকার গঠন করতে পারে, এটা ডিফেক্টিভ, এর ভিতরে দোষণীয় আছে, আমি বিশ্বাস করি। কিন্তু সেটা কি আপনারা পালন করেন? আপনারা কি ক্ষমতায় গেলে ওই ধরনের ভাঙাচোরা গণতন্ত্র তো আপনারা আনবেন না। আপনারা কোশ্চিন কালেও এই যে সবগুলো ইসলামিক দলকে বলছি, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, হেফাজত আন্দোলন বলেন, আপনারা যদি 1000 বছরে চেষ্টা করেন, কোনদিন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবেন না। বাংলাদেশের জনগণ ধর্মভীরু, কিন্তু ওই দাঁড়িপাল্লা মার্কায় বা ইসলামিক কোন মার্কায় তারা ভোট দেবে না। এটা আপনাদের জন্য খুবই খারাপ খবর। ওই যে একজন ছিলেন হাফিজি হুজুর, লালবাগ মাদ্রাসার, তিনি দুইবার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়িয়েছিলেন জিয়াউর রহমানের আমলে। দুইবারই একেবারে, মানে যে হারাকে বলে একেবারে খুবই খারাপ হারা। উনি মনে করেছে এত লোক আমার ওয়াজ শুনতে আসে, এত লোক আমাকে বলে এত বড় আলিম আমি, আলিমদের লোকে ভোট দেয় না কিন্তু। এবং জনগণ যারা ভোট দেয় তারা বলে হুজুরদের আমরা ওয়াজ শুনতে যাব, দাওয়াত দিয়ে খাওয়াবো, মুরগি এবং খাসির মাংস খাওয়াবো, ভোট কিন্তু দেবে না। এটা আপনারাও জানেন। সেই জন্য আপনারা বলছেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাই। সেটা কি বলতে বললে আপনি 5 মিনিটও বলতে পারবেন না। জামাত ইসলামের কোন নেতা বলতে পারবেন না, চরমোনাইর ইসলামী আন্দোলন এবং হেফাজত ইসলাম তো প্রশ্নই ওঠে না, তারা বলতে পারবেন না। কিন্তু তাদের সেটা চাই। সেটা কি? সোনার পাথর বাটি, এটা উদ্ভট জিনিস। এটা পৃথিবীর 85টা দেশে আছে, ইউরোপের, টার্কিতে আছে, অস্ট্রেলিয়াতে আছে। আমি অস্ট্রেলিয়ায় ছিলাম প্রায় 8-9 বছর, পড়াশোনা করার পরে চাকরি বাকরি করেছি। অস্ট্রেলিয়ায় আমার ভোট দেওয়ারও সৌভাগ্য হয়েছিল। সেখানে ব্যালট পেপারে 3টা বা 4টা দল, তাদের নাম লেখা থাকে, ক্যান্ডিডেটদের নাম লেখা থাকে, দলের নাম সহ, যেমন লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি ইত্যাদি, ন্যাশনাল পার্টি, 3টা বা 4টা দল সেখানে ব্যালট পেপারের উপরে নাম লেখা থাকে। এবং যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চান তাদের বলছি, একটু শক্ত করে চেয়ারের হাতলটা ধরে শোনেন। সেখানে ভোটারদের কি করতে হবে জানেন? ওই ব্যালট পেপারের উপরে নাম্বার দিতে হবে। আপনার 1 নাম্বার চয়েস কে, তাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, তার নামের পাশে আপনি লিখবেন 1 বা 1। যাকে তারপরেই আপনার পছন্দ, তার নামের পাশে লিখবেন 2। তার চেয়ে যে কম সমর্থন করেন আপনি, তাকে 3। 4 নাম্বার
যাকে আপনি মনে করেন যে 1, 2, 3 ভালো, এরপরে যাকে আপনি সমর্থন করবেন সে নাম্বার 4। এই যে জামাত নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদ, এনসিপি, সিপিবি, হেফাজতে ইসলাম, সবাইকে জিজ্ঞেস করছি, এবি পার্টি, বাংলাদেশের রাজনৈতিক দল কয়টা জানেন? 100-র মতো বা বেশি। তার মানে প্রতিটা ব্যালট পেপারে 100টা নাম থাকবে। বা যারা যারা মনে করেন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ বা ফেনী 1, নোয়াখালী 1, ময়মনসিংহ 1 বা ময়মনসিংহ 2, বরিশাল 1, পটুয়াখালী 1, এই কনস্টিটিউশন থেকে তারা দাঁড়াবেন, সেখানে 100 দল না হলেও অন্তত পক্ষে 50টা, 60টা, 70টা নাম থাকবে। তারপরে এত বড় একটা ব্যালট পেপার লাগবে। এই ব্যালট পেপার নিয়ে যে দেশের লোক নৌকা বা ধানের শীষ বা দাড়ি পাল্লা ছাড়া ভোট দিতেও জানে না, তারা সিল মারে ধানের শীষের পাশে একটা। এই সিল হাসিনা রাত্রেবেলা মেরে 2018 নির্বাচন জিতে গেল। এখন যদি এই 50টা নাম্বার দিতে হয়, 1, 2, 3, 4, 50টা লিখবে, সময় লাগবে অনেকক্ষণ। এবং তাকে জানতে হবে 49, 50, 51, 52 বছর নাম্বার দিয়ে যাবে। সে তো সবগুলো ক্যান্ডিডেটকে চেনেও না, সবগুলো দলের ম্যানিফেস্টো তার জানার কথা না, সে আন্দাজে গোজা মিলে নাম্বার দিয়ে যাবে। এটা কি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হবে? 1 নাম্বার হচ্ছে এই ব্যালট পেপার বাংলাদেশে কে বানাবে। 2 নাম্বার হচ্ছে এত বড় ব্যালট পেপার নিয়ে ইলেকশনে কে বানাবে, মানে নির্বাচনে দেওয়া সম্ভব না এত বড় একটা পেপার। তারপরে যারা ভোটার তাদেরকে সাক্ষরতা লিখতে জানতে হবে, তাকে বোঝাতে হবে এই যে আপনি বিএনপি ভোটার, ধানের শীষের ওখানে 1 লিখবেন। তারপরে এই যে দাঁড়িপাল্লা জামাত ইসলামী যদি আপনার দ্বিতীয় পছন্দ হয় তাহলে ওখানে 2 লিখবেন। এইভাবে ভোটার তো বুঝবে না, ফলে বহু ব্যালট পেপার নষ্ট হয়ে যাবে। মানে ওগুলো আর গোনা যাবে না, কাউন্ট করা যাবে না, কারণ ক্যান্ডিডেট কাকে ভোট দিয়েছে, কে 1 নাম্বার আর কে 50 নাম্বার বোঝা যাবে না, অতগুলো নাম্বার তাকে দিতে হবে কিন্তু। সুতরাং এটা সম্ভব না। এটা ভালো জিনিস, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভালো জিনিস। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তুরস্ক এরকম উন্নত দেশে হয়, ফ্রান্সে কিন্তু এটা নাই। মানে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নাই। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাক্রন গত বছর 2024 মে মাসে বলেছিলেন আমাদের দেশেও প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করতে হবে বা করব। আরে বাবা, ফরাসি দেশে 100% লোক শিক্ষিত, তাদের রাজনৈতিক দলের সংখ্যা কয়টা? 3টা বা 4টা, আমাদের 100টার উপরে। এটা হচ্ছে বড় পার্থক্য। ফ্রেঞ্চ সিস্টেম যেটা আছে, আমি ওখানে আসছি পরে, আমি আপনাদের গল্প বলি। আপনি সবজি মনে করেন, আমরা মাঝে মাঝে সালাদ খাই, শুধু সালাদ দিয়ে লাঞ্চ করি। এটা আমরা বাংলাদেশের কোন অতিথিকে ডেকে যদি বলি আজকে শুধু সালাদ খাবো, আমরা টমেটো, গাজর, লেটুস এবং আর কিছু সবজি দিয়ে আমরা সালাদ বানাবো, পরিবেশন করে দেখেন তো কি অবস্থা হয়, কারোই পেট ভরবে না। সুতরাং ভালো জিনিস সবার জন্যই ভালো না। যারা যেটা খেয়ে অভ্যস্ত তাদেরকে সেটাই খেতে দেন। যে ভাত খেয়ে অভ্যস্ত তাকে রুটি খেতে বলবেন না, আর যে রুটি খেয়ে অভ্যস্ত তাকে বলবেন না রুটির চেয়ে ভাত ভালো। যে মাংস খেয়ে অভ্যস্ত তাকে বলতে পারবেন না সবজি খান, মাছ মাংস কেন খাবেন, জীব হত্যা মহাপাপ। তো সে লোক না খেয়ে চলে যাবে। সুতরাং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব যে নির্বাচনের সিস্টেম, সেটা যে দেশে রাজনৈতিক দলের সংখ্যা 3টা, 4টা, 5টা বড় জোর, সেখানে সম্ভব। আর যারা প্রতিটা ভোটার যেখানে 1, 2, 3, 4, 5, ওই নামগুলো তো পড়তে হবে। সলিমুদ্দিন মুন্সি, আব্দুর রহমান বিশ্বাস, সিরাজুল ইসলাম চৌধুরী, এই নামগুলো রয়েছে। এই নামগুলো পড়তে হবে, তারপর তার সিদ্ধান্ত নিতে হবে কাকে আমি ভোট দেবো, সবচেয়ে ভালো কে। তারপরে
তার কাছে এক লিখতে হবে, তার মানে তার এই 100টা নাম থাকলে সে পড়বে কতক্ষণে? সুতরাং বাংলাদেশে সংখ্যানুপাতিক প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলে কোনো জিনিস আপাতত হতে পারে না। যদি রাজনৈতিক দল 3টা বা 4টা 5টা হয় ম্যাক্সিমাম, তাহলে সম্ভব হলেও হতে পারে যদি সবগুলো লোক শিক্ষিত হয়। নাম সাইন করা, সলিমউদ্দিন মুন্সি কলম ভেঙ্গা লিখতে পারলে সলিমউদ্দিন মুন্সি বা জুলেখা বেগম লিখলাম আর আমি স্বাক্ষর হয়ে গেলাম, সাক্ষরতা আমার আছে, এটা তো হয় না। ওই গোধা মিল দিয়ে আমাদের সাক্ষরতার সংখ্যা বলা হচ্ছে 70 ভাগ, আসলে 8-10%। সুতরাং এটা হয় না, ঘোড়া রোগ। কিন্তু কেন আমরা এই ঘোড়া রোগের কথা বারবার শুনছি? বিএনপির বিরুদ্ধে এই ঘোড়া রোগের রোগীগুলা কেন লাফাচ্ছে? না বুঝে কিন্তু। আর কিছু পয়সা খেয়ে তারা করতে পারে, সেনাপতি থাকতে পারে এর পেছনে। সেনাপতি এবং ডক্টর ইউনূসের উপদেষ্টাদের মধ্যে যারা যারা ভারতপন্থী, মার্কিনপন্থী বা যারা বাংলাদেশ বিরোধী, তাদের উস্কানি থাকতে পারে যে এমন একটা কাজ করব যাতে কিসের ডিসেম্বর, কিসের ফেব্রুয়ারি, কিসের জুন, কোনোদিনও যেন কোনো নির্বাচন না হয়। আমরা এখানে আবার একটা ভারতপন্থী, আওয়ামীপন্থী সরকার আমরা বসাবো, অথবা মার্কিনপন্থী সরকার বসাবো। আমি তো সন্দেহের 1 নম্বর সন্দেহ করি আমি জেনারেল ওয়াকারুজ্জামান এবং আমাদের শাহাবুদ্দিন চুপ্পু। তারা এই ষড়যন্ত্রের পেছনে আছেন বলে আমি বিশ্বাস করি। তারা প্রমাণ করুক যে তারা এই ষড়যন্ত্রে নাই। মানে উদ্ভট যুক্তি দেয়া হচ্ছে, বলা হচ্ছে আনুপাতিক হাতে নির্বাচন হলে, আবার একটা বলছে যে বিএনপি বলছে যে নির্বাচন আমাকে জানবেই না তাদের প্রতিনিধি কি। এটাও ঠিক না, বিএনপির সঙ্গে আমি এগ্রি করি না। শিক্ষিত দেশে সম্ভব, অশিক্ষিত বাংলাদেশে এটা সম্ভব নয়। যারা লাফাচ্ছেন তারা না বুঝে লাফাচ্ছেন, অথবা পয়সা করি খেয়ে ওই উদ্দেশ্য সাধনের জন্য খাচ্ছেন। তারা মনে করছেন আমাদের তো জামাত ইসলামী, আমরা তো 7-8-10% ভোট পাবো, তো কোনো কনস্টিটিউয়েন্সি জিততে পারবো না, চরমোনাই 3-4-5% ভোট পাবো। এবি পার্টিও তাই, গণ অধিকার পরিষদও তাই, এনসিপিও তাই, সিপিবিও তাই, হেফাজত ইসলামও তাই। এরা জানে এদের ভোটের মাত্রা 4-5-7-10% বেশি না। সুতরাং এই পদ্ধতি দিলে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। এই পদ্ধতি হলে কিন্তু আপনাদেরও এক এক দলের 10 জন, 12 জন, 15 জন, 20 জন করে এমপি হবেন। এমপি হলে বিদেশ থেকে বিনা শুল্কে গাড়ি আনবেন, ওই গাড়ি আবার বিক্রি করে দিয়ে বহু লক্ষ টাকা বানাবেন। আপনার এলাকার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা দেয়া হবে, আপনার হাত দিয়ে যাবে। 5 কোটি টাকা যদি পান, আপনি 50,000 খরচ করবেন, বাদ বাকি টাকা আপনি মেরে দেবেন, বাড়ি কিনবেন। এই উদ্দেশ্য এমপি হচ্ছে। কিন্তু দেশের উপকার করার জন্য, রাজনীতি করার জন্য রাজনীতি করে কয়জন? তো এই অসৎ ব্যক্তিগুলা এবং নির্বোধ ব্যক্তিগুলোকে এই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এদেরকে লাফানো হচ্ছে। প্রমোশনাল রিপ্রেজেন্টেশন চাই, 85টা দেশে আছে। আর এই 85টা দেশের সমকক্ষ বাংলাদেশ হতে আরো 85 বছর লাগবে, 10 বছর 20 বছর তো লাগবেই। এটা একটা ষড়যন্ত্র। যেমন একটা আর্গুমেন্ট দেওয়া হলো, একটা দেশে, বাংলাদেশের মার্কেট 3টা রাজনৈতিক দল আছে, এক দল 40% ভোট পেল একটা কনস্টিটিউয়েন্সিতে। মনে করেন ঢাকা উত্তর, পার্টি মেম্বার এক্স, উনি 40% ভোট পেলেন। আবার 2টা দল আছে, তারা এক একজন 30% করে পেল। আর্গুমেন্ট কি হচ্ছে? ওই 2 দলের 60% ভোট তো নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল মানে আমেরিকাতে রিপাবলিকান পার্টি জিতলো, ডেমোক্রেটিক পার্টিতে এরা ভোট দিল, সিনেটর বা প্রেসিডেন্ট হলো না। এখন কি হলো? ভোট নষ্ট হয়ে গেল নাকি? এটাই তো গণতন্ত্র। যে পক্ষ জিতবে, বেশি ভোট পেয়ে তারা ক্ষমতায় যাবে, আর যে ক্যান্ডিডেট হেরে যাবে তাদের ভোট নষ্ট, মানে তারা ভোট প্রয়োগ করেছে, মেজরিটি পায়নি, হেরে গেছে, ভোট নষ্ট হওয়ার আবার কি হলো? যেমন কমলা হ্যারিসকে যারা ভোট দিয়েছেন
তারা হেরে গেলেন, ডোনাল্ড ট্রাম্প জিতে গেলেন, তাহলে কমলা হ্যারিস এরা ভোট দিয়েছিল, সে ভোটগুলো নষ্ট হয়ে গেল। নষ্ট তো বটেই, তারা ভোট দিয়েছেন, সংখ্যাগরিষ্ঠতা পান নাই, সেই জন্য কমলা হ্যারিস প্রেসিডেন্ট হন নাই। এটা নিয়ে এত হইচই করার কি আছে রে বাবা? এই আর্গুমেন্ট গুলো দেওয়া হয়, এবং এটার পেছনে আমি মনে করি সামরিক সেনাপতি এর পেছনে রয়েছে, যাতে নির্বাচন না হয়। এবং ইউনিশ সরকারের কিছু উপদেষ্টা আছেন, কিছু আছেন মিডিয়েকার, কিছু উপদেষ্টা খুব ভালো লেখাপড়া জানা, কিছু আছেন মিডিয়েকার। এই মিডিয়েকার গুলা মধ্যম ধর মানে মোটামুটি সেকেন্ড ডিভিশন পাওয়া লোকজন আর কি, তারা এখানে না বুঝে লাফালাফি করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাচ্ছে। এটা বাংলাদেশে সম্ভব না। যেটা সম্ভব ফ্রান্সে যেটা হয়, 2 রাউন্ডস অফ ইলেকশন। তারা আজকে মনে করেন নির্বাচনের আপনার কেউ 51% বা 50%-এর বেশি ভোট পেল না। এখানে ধরেন 4টা পার্টি ভোট নির্বাচনে অংশগ্রহণ করেছে, 4 পার্টি কেউ পেল 40%, কেউ পেল 30%, আবার সবগুলো মিলে আরো পেল 30%, 100% হলো। এই যে 40% যে পাইল আর যে 30% পাইল, এই দুইটার মধ্যে আবার 2 সপ্তাহের ভিতরে আরেকটা নির্বাচন হবে। 4-5টা দল নির্বাচনে অংশগ্রহণ করলো, 4 দল মিলে অনেক ভোট পেল, একজন মাত্র 40 বা 45% পেল। যেহেতু তিনি 50%+1 মানে মেজরিটি পান নাই, সুতরাং এখানে কেউই নির্বাচিত হচ্ছে না। যিনি 45% পেয়েছেন তিনি, এবং যিনি মনে করেন 35% পেয়েছেন বা 30% পেয়েছেন, এই দুইজনের ভিতরে সেকেন্ড রাউন্ডে নির্বাচন হবে, নির্বাচনের 2 সপ্তাহ পরেই। তখন দেখা যাবে ভোট তো নিশ্চয়ই তখন ভাগ হবে, একজন 51%, 55%, 56%, 60%, 70% পেতে পারে, পাবে, সে তখন নির্বাচিত ঘোষিত হবে। মিটে গেল, লেঠা চুকে গেল। এখন 100টার মতো যে দল কমাবেন কি করে? দল কমানোর একটা সোজা ফর্মুলা আছে, যেটা বহু দেশেই আছে। সেই ফর্মুলার ব্যাপারে ডক্টর ইউনূসকে আমি বলছি, আপনার উপদেষ্টাদের বলেন এটা প্রয়োগ করতে, এই আইনটা তৈরি করতে হবে। যে কোনো রাজনৈতিক দল যদি 5% কাস্ট ভোট, যত ভোট প্রদান করা হয়েছে, প্রদত্ত ভোটের 5% ভোট না পেলে ওই দলের নিবন্ধন নষ্ট হয়ে যাবে, তারা ডিরেজিস্টার্ড হয়ে যাবে। মনে করেন ইসলামী আন্দোলন, তারা সারা দেশে মনে করেন 4.5% ভোট পেল, তাহলে তাদের আর রাজনৈতিক দল হিসাবে টিকে থাকার কোনো অধিকার থাকবে না, কারণ তারা 5% লোককে রিপ্রেজেন্ট করে না। রাজি আছেন? ইসলামী আন্দোলন, হেফাজত, সিপিবি, এনসিপি, জামাত ইসলামী, আপনাদের জিজ্ঞেস করছি, রাজি আছেন? 5% ভোট যদি আপনারা ন্যাশনালি পোল করতে না পারেন, আপনাদের দলের নিবন্ধন বন্ধ হয়ে যাবে। এই নিবন্ধন বন্ধ হলে, যে এখন 100 দল আছে, এই দলের সংখ্যা হবে 10 4 বা 5। তখন আপনারা চিন্তা করতে পারেন আমরা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সম্পূর্ণ গণতন্ত্রে যাব। এই যে যেটাকে বলা হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এবং 100% লিটারেসি যখন হবে, সবগুলো নাম যখন ভোটাররা পড়তে পারবে। করিমুন্নেসার সলিমা আক্তার গ্রামের থেকে যিনি আসছেন, 70-75 বছর বয়স, তিনি নিজের নামটাও সই করতে পারেন না। তিনি কি এই যখন 5টা নাম্বার আসবে, 5টা পলিটিক্যাল পার্টি থাকবে, তিনি কি 5টা নাম পড়তে পারবেন? তারপরে কলম দিয়ে 1 2 3 4 5 বলে তার প্রেফারেন্স দেবেন, যাকে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন তার নামের পাশে 1 লিখবেন। ওই লোকের নামই যদি পড়তে না পারেন, তাহলে এটা হবে কি করে? এটা ঘোড়া রোগ না, এটা ঘোড়া রোগ, এটা ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি কোনো দল করি না, কিন্তু এখানে আমি বিএনপির সঙ্গে 100%
একমত। আমি বিএনপিকে বলবো, আপনারা এমন আন্দোলন করবেন যে সেনাপতি এবং অন্যান্য বদমাইশ যেগুলো এখনো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, ভারতপন্থী বা মার্কিনপন্থী সরকার আনতে চাচ্ছে নির্বাচনের বদলে, তাদেরকে কি করতে হবে আপনারা জানেন। বিএনপিকে আমি বলে দিচ্ছি, আপনারা এমন অবস্থান করবেন যেন এগুলো, এই গরু ছাগলগুলো দেশ থেকে পালিয়ে চলে যায়। আমি ত্রাসের রাজত্ব স্থাপন করতে বলছি না, এমন ভাবে তাদের বিরুদ্ধে প্রচার করবেন তারা হার মেনে বলবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বাংলাদেশে চলে না। আর যে সমস্ত দলের নাম বলা হলো, হোসেন শহীদ সোহরাওয়ার্দী একবার বলেছিলেন 0 + 0 = 0, 0 + 0 + 0 + 0 + 0, 1 লক্ষ শূন্য যোগ দিলে ফল হয়, যোগফল হয় 0। আপনি এই 1 লক্ষ দল যদি জামাত ইসলামী, চরমোনাই আর ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এই সবগুলো মিলে যোগ 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 দিতে দিতে যোগফল হবে 0 বিএনপির পাশে। তাদের খায়েশ হয়েছে পার্লামেন্টে বসবেন, সুতরাং এটা যেন কেউ ঢুকিয়ে দিয়েছে তাদের মাথায়, কিন্তু এটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখতে হবে। বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচন হতে পারে না। 100টা 150টার নাম ব্যালট পেপারে লেখা যাওয়া সম্ভব নয়। এবং যখন দলের সংখ্যা 5 হবে, 4 বা 5, তখন সম্ভব হলেও 100% লিটারেসি থাকতে হবে। প্রত্যেকটা লোক প্রত্যেকটা লেখা পড়ে বুঝতে পারবে এইখানে এই লেখা আছে, তখন সে চয়েস দেবে 1, 2, 3, 4, 5টা নামের পেছনে। নামগুলো যখন পড়ার যোগ্যতা হবে 100% জনের, তখন আপনারা চিন্তা করে দেখতে পারেন। আপাতত আপনারা ফ্রেড সিস্টেম যেটা আছে, 2 রাউন্ডস অফ ইলেকশন, 1 রাউন্ডে এলিমিনেশন হবে। যদি একজন সিঙ্গেল মেজরিটি পেয়ে যায় তাহলে সেকেন্ড রাউন্ড ইলেকশনের দরকার নাই। সিম্পল ব্যাপার, বুঝতে পারছেন তো? 10 জন ক্যান্ডিডেট দাঁড়ালো, একজনের কাছে 51% বা 50% +1 ভোট আছে, তার সে বিজয়ী। আর কোন ওখানে দ্বিতীয় রাউন্ডের নির্বাচনের দরকার নাই। সে যদি 49.9% বা 50%ও পায়, তাহলে কিন্তু তার মেজরিটি হলো না। তাকে তার যে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ভোট পেয়েছে তার সঙ্গে মিলে একটা সেকেন্ড রাউন্ড নির্বাচন করে উনি জিতলে তিনি তখন নির্বাচিত হলে বিজয়ী বলে ঘোষিত হবেন। আমি শেষবার আবার বলছি, আপনারা রাজনৈতিক দল কমাতে হবে এবং কমানোর জন্য 5%-এর কম ভোট পেলে তাদের নিবন্ধন অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এবং এই যে বাংলাদেশের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এটা একটা উদ্ভট প্রস্তাব। আপনি গণতন্ত্রের জন্যই এখনো তৈরি হন নাই। লিবারাল ডেমোক্রেসির জন্য মানুষকে লিবারাল হতে হয়, সহনশীল হতে হয়। এই সহনশীলতাই তো নাই। টক শোতে আপনার একজন আরেকজনের চোখ উপড়ে ফেলতে চান, অশ্লীল ভাষায় গালাগাল করেন। আজকে একটা অনুষ্ঠানে দেখলাম একজন উপস্থাপিকা একটা প্রশ্ন করেছেন যে আপনি তো আওয়ামী সরকার থেকে অনেক সুযোগ সুবিধা পেয়েছেন। উনি তাদেরকে বললেন শুকর ছানা বলে গাল দিয়ে বলছেন, কোন শুকর ছানা এটা প্রমাণ করতে পারবে? কয়েকবার, উনি 7-8 বার ওই গালটা দিলেন। তো সমাজের এখনো লোকজন তো সভ্যই হয় নাই, ভদ্র হয় নাই, সহনশীল হয় নাই, পরমত সহিষ্ণুতা নাই। আপনি একটা কথা বললে বলবে হ্যাঁ এত বড় কথা, আমার অধিক এই একটা কিছু বললেই তাদের গায়ে লেগে যাবে, আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে অথবা মেরে ফেলবে। এই যখন অবস্থা, সেখানে যে গণতান্ত্রিক সিস্টেম আমাদের আছে 1919 সাল থেকে যেটা চালু হয়েছে, ওইটাই থাকতে দেন, তাড়াহুড়া করবেন না। বাংলাদেশ এখনো গণতন্ত্রের জন্য প্রস্তুত হয় নাই। তারপরে আবার সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, গরিবের ঘোড়া রোগ। যাই হোক, আমি বিএনপিকে সমর্থন করে বলছি, আপনারা এই ষড়যন্ত্র প্রতিহত করেন। কারণ আপনাদের বিরোধী ছোট ছোট দলগুলো তারা মনে করে আপনারাই 2/3 মেজরিটি বা 3/4 মেজরিটি পেয়ে যাবেন, তাদের তো আশা ভরসা আছে, তারা তো পয়সা করি বানাতে চান। এই আশা তাদের নিরাশ করতে হবে, তাদেরকে
নির্বাচনে বিজয়ী হবার কোন সুযোগ আমরা এইভাবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি দিয়ে পূরণ করতে পারি না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।